ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তিযুদ্ধ শুরু। প্রতি আসনের বিপরীতে 14 শিক্ষার্থী। দ্বিতীয়বার সুযোগ না থাকায় স্বস্তিতে পরীক্ষার্থীরা। রাজনৈতিক মদতপুষ্ট পেশাদার খুনিরাই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, মন্তব্য ওবায়দুল কাদেরের। জাপানি নাগরিকের লাশ দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রামের সন্দ্বীপে গরুরহাটে জোড়া খুনের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিশু সহ 3 জন গ্রেফতার, 6টি অস্ত্র উদ্ধার। বিল পরিশোধে পল্লী বিদ্যুৎ চালু করেছে পরীক্ষামূলক প্রিপেড পদ্ধতি। নানা অভিযোগ গ্রাহকদের। সফলতা নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কা থাকলেও আশাবাদ কর্তৃপক্ষের। এবং ইলিশের প্রজনন নিশ্চিত করতে নদী ও সাগরে চলছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। সমুদ্রে ভারতীয় ট্রলার প্রবেশ রোধে জোরদার কোস্টগার্ডের টহল। বাংলার সময়ে সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে খ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। এবছর ঢাবির খ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছে 14 শিক্ষার্থী। এবছর থেকে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তানিন মেহেদির রিপোর্ট। পরীক্ষা শুরুর আগেই শুক্রবার সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আসতে শুরু করেন ক্যাম্পাসে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের 69টি কেন্দ্রে হয় ভর্তি পরীক্ষা। এবার খ ইউনিটে 2296টি আসনের বিপরীতে আবেদন করেছে 31,163 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভর্তি পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যদি ঘটে এটা তো অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখনো ঘটেনি এবং এখানে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে। যে পরীক্ষা কেন্দ্রগুলো থেকে অভিযোগ পেয়েছিলাম গত বছর, তাদেরকে সেই কেন্দ্রগুলো থেকে এবার তালিকা থেকে বাইরে রাখা হয়েছে, তাদেরকে আর পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়নি। চলতি বছর থেকে ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ দ্বিতীয়বারের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নেয় প্রতিযোগিতায় ভারসাম্য আসবে বলে জানিয়েছে ভর্তিচ্ছুরা। সেকেন্ড টাইম যদি থাকতো তাহলে সেকেন্ড টাইমে অবশ্যই চান্স পেত। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইমের স্টুডেন্টরা, আমিও যেরকম তার মানে আমার এক বন্ধু সেরকমই, তার সঙ্গে আমার লড়াটা অনেক সহজ হয়, কারণে আমাদের অনেক চান্স পাওয়ার সুযোগটাও বেড়ে গেছে। একটা বছর তারা শুধু ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে ধরনের পড়ালেখা এগুলাই করতো, কিন্তু আমরা কিন্তু আমাদের পাবলিক পরীক্ষার জন্য আমরা অনেক প্রস্তুতি নিছি। সময় বেশি হবে, তাদের ধারণা বেশি থাকে আগে থেকে। 2-1 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মদতপুষ্ট পেশাদার খুনিরাই বিদেশি হত্যাকাণ্ডের মতো ঘটনার সঙ্গে জড়িত। হত্যাকারী ও এর মদতদাতাদের খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আজকে দু একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র বানানোর পায়তারা চলছে। এই হত্যাকাণ্ড দেশীয় রাজনৈতিক মদতপুষ্ট পেশাদার খুনিদের কাজ। আমরা আশ্বাস দিচ্ছি, এই হত্যাকারীদের খুঁজে বের করবই। জাপানি নাগরিক কুনিও হোশির লাশ কবে এবং কোথায় দাফন হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ এখনো রংপুর মেডিকেল কলেজ মর্গের হিমঘরেই রয়েছে। এদিকে হোশির লাশ রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। তবে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে কুনিও হোশির দাফন প্রক্রিয়া সম্পর্কে কথা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। সকালে শহরের নিজ বাসভবনে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তবে এ বিষয়ে জাপানি প্রতিনিধি এবং জেলা ও পুলিশ প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা আমার কাছে প্রসেস জিজ্ঞেস করেছিল, আমি প্রসেসটা তাদেরকে জানিয়েছি এবং
মুন্সিপাড়া কবরস্থান থেকে তার বাড়ি যেখানে থাকতো তার ডিস্টেন্স 10 মিনিটের পথ, এটা আমি জানিয়েছি। আর তারা কোথায় দাফন করবে না করবে, হ্যান করবে ত্যান করবে, এরকম কোনো কথাই তো আমি তাদেরকে বলিনি। সুতরাং এই খবরগুলো যে প্রচার করা হচ্ছে, এই প্রচারগুলোর সাথে আমার কথার কোনো মিলই নেই। এদিকে জাপানি নাগরিক হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে জোড়া খুনের ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিশু সহ 3 জনকে 6টি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে খুলনা ও সন্দ্বীপে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মিশু খুলনা থেকে গোয়ালন্দ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সন্দ্বীপে অভিযান চালিয়ে আরও 3 সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, 2টি দেশীয় বন্দুক, 2টি শর্টগান সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ। গত 21 সেপ্টেম্বর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় 2 জন নিহত হন। গ্রেফতারকৃত মিশু সহ 3 জনের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দ্বীপ থেকে মূল আসামি মিশু এবং তার সহযোগী, তাদের কাছ থেকে আমরা 9টি পিস্তল, 4টি বন্দুক, প্রচুর কিরিচ পাওয়া যায় এবং এখানে কয়েকটি তাজা গুলি, রাইফেলের গুলি এগুলি পাওয়া যায়। বিদ্যুতের অন্যান্য বিতরণ সংস্থাগুলোর পাশাপাশি এবার দেশের সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎও চালু করেছে বিল সংগ্রহে প্রিপেড পদ্ধতি। গত মে মাস থেকে সাভারে পাইলট প্রকল্পের আওতায় প্রায় 2,500 গ্রাহককে দেয়া হচ্ছে এই সেবা। কিন্তু গ্রাহকদের অভিযোগ, নতুন এসব মিটারে আগের চেয়ে বিল বেশি আসছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশের সব শহরে এই পদ্ধতির প্রচলন না হলে গ্রামে সফল হবে না এই প্রয়াস। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, প্রিপেড ব্যবস্থার সফলতা অর্জনে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। দেবাশিস রায় রিপোর্ট। দেশের প্রায় 2 কোটি গ্রাহকের মধ্যে 1,29,00,000-এরও বেশি গ্রাহকের ঘরে আলো পৌঁছে দেয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্প্রতি উন্নত সেবা দিতে গ্রাহক প্রান্তে চালু করেছে প্রিপেইড মিটার। 2014-15 অর্থ বছরে ইউনিফাইড প্রিপেইড মিটার প্রকল্পের আওতায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অধীনে পরীক্ষামূলকভাবে প্রায় 2,500 গ্রাহকের ঘরে 4 মাস আগে সংযোজন করা হয়েছে বিল পরিশোধের নতুন পদ্ধতির এই মিটার, যেখানে কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করছেন গ্রাহকরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে যে আগামী 5 বছরে আরো 57 লাখ গ্রাহকের ঘরে নতুন পদ্ধতির এমন প্রিপেইড মিটার চালু করা হবে। কিন্তু গ্রাহকরা বলছেন, নতুন পদ্ধতির এমন মিটার চালুর আগে পর্যাপ্ত গণসংযোগ প্রয়োজন। এই মিটার ব্যবহারকারী অধিকাংশ গ্রাহক দাবি করছেন, এই পদ্ধতিতে আগের তুলনায় বাড়তি বিল গুনছেন তারা। আবার এ ব্যাপারে পর্যাপ্ত তথ্য না পাওয়াকেও দুষছেন কেউ কেউ। কিন্তু এখন ডিজিটাল দেওয়াতে দেখি ভোগান্তির পরিমাণটাই বেশি হচ্ছে। আগে আমার মিটারে বিল আসছে 425 টাকা, এখন মিটারে বিল আসছে আমার 800-1000 টাকার উপরে চলে যেতেছে। আপনাদের এই সুযোগ সুবিধা এত কাটবে, সার্ভিস চার্জ, অনেক কিছু বলা ছিল, কিন্তু এগুলো কোনো গ্রাহকের বুঝাই বলা হয়নি। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, আগের তুলনায় কমে এসেছে গ্রাহক অভিযোগ। আগামীতে এ ব্যাপারে গণসংযোগ আরো বাড়ানো হবে। 1-2 মাস কিন্তু এই কথা বলবেই যে আমার মিটারে বেশি বিল উঠছে, কারণ ওই যে আমার ইনিশিয়াল চার্জটা কেটে নেওয়া হচ্ছে এবং ওই তাকে আগে বিল দিতে হচ্ছে। সমস্যা স্বীকার করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলছে, এসব মিটারে উপকৃত হবেন গ্রাহকরা। ভোগান্তি কমাতে নির্দেশনা দেয়া হবে মাঠ পর্যায়েও। গ্রাহকদেরকে আমরা যেই ধরনের মোটিভেশন করা প্রয়োজন ছিল বা তাদেরকে যেইভাবে আমি প্রশিক্ষিত করা উচিত ছিল সেভাবে হয়তো হয়নি। যেসব স্থানে বা যেসব সমিতিগুলোতে আমরা প্রিপেড মিটার স্থাপন করব, তো সেখানে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সভা করব। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পদ্ধতি এখনই খুব একটা কাজে আসবে না। তাদের পরামর্শ, এক্ষেত্রে সরকারকে আরো খানিকটা অপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রথমে প্রিপেড মিটার অবশ্যই শহরে এবং ঢাকা শহরে সবখানেই কমপ্লিট করতে হবে এবং কোথায় কি অসুবিধা হয় সেগুলা দেখে বিশ্লেষণ করে সেগুলাকে অ্যানালাইসিস করে তাহলে তারা ওখানে দিতে হবে। শহরতলি থেকে শুরু করে গ্রামীণ জনপদে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে চলতি বছরেই আরো 5,000 প্রিপেইড মিটার চালু করবে। তবে এই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নিলে এর সফলতা হুমকির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামের ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 4, আহত 5 জন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এবং পরিস্থিতি অনুকূলে থাকায় এবার 2 ঈদেই সিলেটে পর্যটকের ঢল। জমজমাট পর্যটন ব্যবসা, বিগত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের।
ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে দেশের নদী ও সমুদ্রে চলছে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। বরগুনার জেলেদের দাবি, এবছর নির্দেশনা অমান্য করে কেউই মাছ শিকারে যাননি। অন্যদিকে শুধু দেশীয় জেলে নয়, দেশের জলসীমায় যাতে কোনো ভারতীয় ট্রলার না ঢুকতে পারে সেজন্য সমুদ্রে কোস্টগার্ডের টহলও জোরদার করা হয়েছে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের ৪৫ বাম গভীরতায় এসে তাকালে দেখা যায় শুধুই অশান্ত জলরাশি, অথচ সমুদ্রের এই এলাকায় বছরের পুরোটা সময় মাছ ধরার ট্রলারে পরিপূর্ণ থাকে। ইলিশ প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার কারণে বরগুনা জেলার সব মাছ ধরা ট্রলারই রয়েছে বিভিন্ন নদীতে নোঙর করা। জেলেদের কেউ বা অবসরে গুছিয়ে নিচ্ছেন নিজেদের জাল দড়ি। ইলিশ বৃদ্ধির জন্যই এই নিষেধাজ্ঞা, এটা বুঝতে পারায় সমুদ্রে যাননি বলে জানালেন জেলেরা। সরকারের আইন মানিয়ে চলি এবং ইলিশটি হইলে মা ইলিশ, ওই মা ইলিশ যদি মারিয়ে ফেলায় তবে তো আর ওই মাছ বলবে না, সামনে আরো বেশি পাবো, সেই জন্য ট্রলার নিয়ে যাই নেশা করে। আমরা এই অবরোধটাকে খুব শ্রদ্ধা করি, কারণ হচ্ছে সরকার যে অবরোধটা দিয়েছে আমাদের ভালোর জন্য দিয়েছে, আমাদের ভবিষ্যতের জন্য দিয়েছে। এদিকে গভীর সমুদ্রে দেশীয় কোনো মাছ ধরা ট্রলার না থাকলেও ভারতীয় ট্রলারের আনাগোনা ঠেকাতে কোস্টগার্ডের টহল অব্যাহত রয়েছে। থেকে প্লাস প্রায় 50 নটিক্যাল মাইল দক্ষিণে যে সমস্ত জায়গায় মাছ থাকে এবং জেলেরা মাছ শিকার করে সেই সমস্ত জায়গায় আমরা টহল দিয়ে আসছি। যেখানে আমাদের যাওয়া সম্ভব নয় সেখানে আমরা উদ্বোধন করতে বাংলাদেশ নৌবাহিনীকে রিকোয়েস্ট করতেছি, বাংলাদেশ নৌবাহিনী সেখানে যাচ্ছেন। মা ইলিশ রক্ষার্থে এবছরের 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। সময় সংবাদ, বরগুনা। এদিকে সরকারি নিষেধাজ্ঞা না মেনে শরীয়তপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে আলাদা অভিযানে 20 জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় 33,000 মিটার কারেন্ট জাল ও 50 কেজি ইলিশ জব্দ করা হয়। মৎস্য বিভাগ জানায়, গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযান চালায় সুরেশ্বর নৌপুলিশ। এ সময় ইলিশ ধরার অপরাধে 3000 মিটার কারেন্ট জাল ও 20 কেজি ইলিশ সহ 8 জেলেকে আটক করা হয়। একই সময় জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে আরো 30,000 মিটার কারেন্ট জাল ও 30 কেজি ইলিশ সহ 12 জেলেকে আটক করা হয়। পরে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে এই অভিযান আজ রাত 12টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। দুই বিদেশি নাগরিক হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দেশের ভাবমূর্তি নষ্টের জন্য গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। যে দুইটি বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত চলছে। আমি বারবার বলেছি এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গভীর চক্রান্তের সঙ্গে জড়িত। আপনারা কয়েকদিন পরেই দেখবেন আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে প্রকৃত খুনিদের যখন দেশবাসীর সামনে হাজির করবে, তখন দেখবেন যে কারা এই হত্যার সঙ্গে জড়িত। বিএনপি জামায়াতকে আড়াল করতেই বিদেশি হত্যার দায় আইএসের ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় নদী রক্ষা কমিটির সভায় কথা বলেন তিনি। আইএসের কথা বলে রয়টার যে সংবাদ দিল, সেই সংবাদের উৎস রিটা কার্জিলাম এক ইহুদি, সে এই সংবাদটা দিয়ে আড়াল করার চেষ্টা করেছে জামাত বিএনপিকে, যারা বাংলাদেশের মানুষ হত্যা করে শেখ হাসিনার কে ক্ষমতাচ্যুত করতে পারেনি, শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি, তারাই বরং চেষ্টা করেছে এখন বিদেশিদের হত্যা করে বিদেশিদের একটা পরিস্থিতি বিদেশি দ্বারা সৃষ্টি করার জন্য। চট্টগ্রামে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। দুপুরে চট্টগ্রামের পটিয়াতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সিএনজিতে পটিয়া থেকে বাঁশখালী যাচ্ছিলেন তারা। এ সময় মনসারটেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু সহ 2 জন নিহত হন। পরে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়। ওরা চিনতে পারে মানে তার আগে মারি দিচ্ছে, বাদাম তলে গেছে আপনার ওই পটিয়া বাদাম তলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর বড় ভাইয়ের বউ আর 2টা বেবি মারা গেছে। আরো
হ্যাঁ, আর একটা ভাই মারা গেছে। ডাক্তার আসার সাথে সাথে দুইজনকে মৃত্যু ঘোষণা করছে, বাকি 5 জন চিকিৎসাধীন অবস্থায়। কিছুক্ষণ আগে রূপনাশের নামে একজন মারা গেছে, আমাদের কাছে সংবাদ আসছে। লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 4 জন। গতকাল রাতে আদিতমারী উপজেলার চৌরাটারি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতি জানান, বিএসএফ এর 5 সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে চৌরাটারি এলাকা থেকে 4টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের লক্ষ্য করে 15 রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। এতে সুলতান ও রাবেয়া সহ 5 গ্রামবাসী আহত হন। এদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সৌদি আরবের মিনা ট্র্যাজেডিতে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম। এছাড়া 130 জন বাংলাদেশি হাজি ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তবে 109 জন বাংলাদেশি হাজির সন্ধান এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। কনসাল জেনারেল জানিয়েছেন, ওই ঘটনায় মোট 1546 জনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে 81 জন ভারতীয় হাজি ওই দুর্ঘটনায় নিহত হন। এছাড়া ইরানের 465 জন, মিশরের 148 জন এবং ইন্দোনেশিয়ার 120 জন হাজি মিনায় পদদলিত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে এপি। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয় 24শে সেপ্টেম্বর মিনা দুর্ঘটনায় 769 জন হাজির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 934 জন। তবে ইরান, পাকিস্তান এবং ভারত অভিযোগ করে আসছিল মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না সৌদি সরকার। এখনো মিনা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। حيث بادر رجال الأمن وهيئة الهلال الأحمر السعودي على الفور في السيطرة على الوضع بمنع حركة المشاة। অনুকূল পরিস্থিতির কারণে চলতি বছরের 2 ঈদের ছুটিতেই সিলেটে পর্যটকদের ঢল নামে। ফলে হোটেল, মোটেল ও রিসোর্টের ব্যবসাও ছিল জমজমাট। ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত বছরগুলোর ক্ষতি এক মৌসুমেই কাটিয়ে উঠেছেন তারা। এদিকে ঈদুল আজহার ছুটি শেষ হলেও এখনো সিলেটমুখী পর্যটকদের স্রোত রয়েছে। তবে সবগুলো পর্যটন কেন্দ্রের সড়কের বেহাল দশায় বেকায়দায় পড়তে হচ্ছে পর্যটকদের। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। 2012 সালের পর এবছরই কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ছাড়াই 2টি ঈদ পালিত হয় দেশে। আগের বছরগুলোতে পাবলিক যানবাহনে নাশকতার কারণে নিরাপত্তাহীনতায় পর্যটকরা বন্ধ করে দেয় ভ্রমণ। এতে ভাটা পড়ে পর্যটন ব্যবসায়। পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা এ অঞ্চলের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো চরম বিপর্যয়ের মুখে পড়ে। তবে চলতি বছরের 2টি ঈদেই রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পর্যটন বান্ধব হওয়ায় সারা দেশ থেকে পর্যটকরা ভিড় করেন সিলেটে। আর কুরবানির ঈদে সবগুলো আবাসিক হোটেল ছিল বুকড। এইবার কক্সবাজার থেকেও বেশি লোক সিলেটে আসছে। তার কারণ সিলেট যেহেতু ঢাকার থেকে মাত্র 5 থেকে 6 ঘন্টার ডিফারেন্সে, তো সুতরাং অনেকেই সিলেটকে ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে তারা চুজ করছে। ব্যবসায়ী নেতারা জানান, বিগত বছরে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা অনেকে ব্যবসা গুটিয়ে নেয়ার চিন্তা করেছিলেন। তবে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবার। অনেক সময় নিজস্ব অন্য জায়গা থেকে কর্জ করে এনে তারপর ব্যাংকে অন্ততপক্ষে টিকে থাকার জন্য করেছি। আমাদের যারা স্টাফ ছিল বা এদের খাওয়া দাওয়া সবগুলোই আমরা করেছি। এবছর করাতে আমরা লাভ হয় নাই, বাট আমরা যেটা আমরা পিছনে ছিলাম সেটাকে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এদিকে এবারের ঈদের ছুটি অনেক আগে শেষ হলেও থামেনি সিলেটমুখী পর্যটকের স্রোত। তবে এখানকার পর্যটন কেন্দ্রগুলোর সড়কের বেহাল অবস্থায় বিপাকে পড়তে হয় ভ্রমণকারীদের। এখানকার যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করার মতো। বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, তার চেয়ে সিলেট বেশ পরিচ্ছন্ন, ফাঁকা শহর আর নৈসর্গিক দৃশ্য এর জন্য ভালো লেগেছে। যোগাযোগ ব্যবস্থা এত ভঙ্গুর, এতটা কষ্টদায়ক যে মনে হচ্ছে যে আমাদের জার্নিটা মনে হয় অসম্পূর্ণ থেকে যাচ্ছে। রাস্তাটা যদি ভালো থাকে এবং মানুষ বারবার ওইখানে যাবে। সিলেটের প্রধান 4টি পর্যটন স্পট জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্থুমাই অবস্থিত গোয়েনঘাট উপজেলায়। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সিরাজগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আসাদুল নামে এক ডাকাত নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার মোর গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাত দল।
এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় আসাদুল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলভার, 3টি রামদা, 3 রাউন্ড গুলি ও 21 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এদিকে নিহতের বিরুদ্ধে টাঙ্গাইলের ভুয়াপুর থানায় ডাকাতি ও ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। মহাসড়কে 3 হুইলার যান চলাচলে নিষেধাজ্ঞার পরও সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে নির্বিঘ্নে চলছে অটোরিকশা সহ 3 চাকার যানবাহন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের চোখের সামনে এসব যান চলাচল করলেও নেওয়া হচ্ছে না কোনো আইনগত ব্যবস্থা। তবে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দাবি পুলিশের। রিঙ্কু কুন্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট জাতীয় মহাসড়কে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। মাঝে মহাসড়কে সিএনজি চলাচল কম থাকায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যায়, কিন্তু আবারও এসব নিষিদ্ধ যানবাহন সিরাজগঞ্জের ঢাকা পাবনা ও ঢাকা বগুড়া মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে, ফলে আবারও বাড়ছে মানুষের দুর্ঘটনার আশঙ্কা। পকেট রোড থেকে সিএনজি উঠে এসে বিশ্ব রোডে উঠে দাঁড়ায়, হুট করে বাউলি দিয়ে ঘুরে দেখা যায় যে আমাদের আর ওই ব্রেক করে সেটা কন্ট্রোলে আমরা আনতে পারি না। আমরা যখন হরেন চাপি মানে ওই হরেনটা আমাদের কানের ভিতর যায় না, মানে ওদের মেশিং এর সাউন্ডে কানে শুনতে পারে না। কম মানে হুট করে রাস্তা মাঝখানে এসে গাড়ি চলে ঢুকে যায়, বুঝছেন, তখন আমরা গাড়ি নিয়ন্ত্রণ করতে পারি না। হুট করে এক হাই রোডে লোকাল গলিতে উঠে পড়তেছে, হাই রোডের ভিতরে আমার তো ঘাবড়ে যায়। তবে সরকারি ঘোষণার পর মহাসড়কে 3 হুইলার চলাচলে অভিযান চলছে। যদি কেউ নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যদি কোথাও কোনো জায়গাতে আমাদের অগোচরে এবং কোনো দুর্বলতার কারণে মহাসড়কে 3 হুইলার উঠে যায়, সেই বিষয়গুলো আমরা আবার পর্যবেক্ষণ করব যে কেন উঠে যাচ্ছে এবং সেই অনুযায়ী নতুন করে আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করব। গত মাসে সিরাজগঞ্জে 4টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 17 জন। এর মধ্যে গত 21 সেপ্টেম্বর রাতে উল্লাপাড়ায় ট্রাক চাপায় 4 সিএনজি যাত্রী নিহত হন। সময় সংবাদ, সিরাজগঞ্জ। দীর্ঘ 5 বছর পর বাগেরহাটে মংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল শুরু করেছে। তবে নাব্যতা রক্ষায় চ্যানেল সংযোগকারী 3 শতাধিক সরকারি খালে অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিআইডব্লিউটিএ জানায়, গত 3 অক্টোবর মংলা ঘষিয়াখালী চ্যানেল দিয়ে পরীক্ষামূলকভাবে 10 থেকে 11 ফিট ড্রাফটের বেশ কয়েকটি পণ্য বোঝাই জাহাজ চলাচল করে। এতে কোনো সমস্যা দেখা না দেওয়ায় পরের দিন চ্যানেলটি সব ধরনের নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পাশাপাশি চ্যানেলের নাব্যতা ঠিক রাখার জন্য ড্রেজিংয়ের কাজ অব্যাহত রয়েছে। এদিকে এই চ্যানেলের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংযোগকারী 3 শতাধিক সরকারি খালে অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নিশ্চিত হয়নি নারী বান্ধব শিক্ষার পরিবেশ। এজন্য সামাজিক উন্নয়নে পিছিয়ে পড়ছে তারা। অন্যদিকে শিক্ষাবিদরা মনে করেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী কাউন্সিলর থাকলেই কেবল এই অবস্থার উত্তরণ সম্ভব। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আমাদের সাথে অনেক দুর্ঘটনা হয়েছে, আমাদের সাথে, আমাদের ফ্রেন্ডদের সাথে এমন কিছু দুর্ঘটনা যে মেয়েরা খুলে বলতেও পারে না, না তারা বাবা মার সাথে শেয়ার করতে পারে, না টিচারকে কিছু বলতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এভাবে প্রতিনিয়ত শিক্ষকদের দ্বারা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে ছাত্রীদের। কলেজ পড়ুয়া ছাত্রী ঝরা এভাবে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন। শুধু ঝরাই নয়, তার মতো অনেকেই শিক্ষকদের দ্বারা কোনো না কোনোভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। শিক্ষানগর হিসেবে পরিচিত রাজশাহীতে বিশ্ববিদ্যালয়, রুয়েট মেডিকেল সহ প্রায় 800 বেশি স্কুল কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়াশোনায় সমান তালে এগিয়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই ছাত্রীদের জন্য পর্যাপ্ত কমন রুম, টয়লেট ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। মেয়েদের জন্য তো অনেক নিরাপত্তার প্রয়োজন হয়। আমরা যেহেতু বাইরে এসে পড়াশোনা করছি, দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা হলো, স্যার ক্লাস নিচ্ছে, তখন তো আমরা স্যারকে বলতে পারছি না। আমাদের প্রিন্সিপালটা যদি মহিলা হতো তাহলে আমরা আমাদের প্রবলেমটা আরো বেশি ভালো করে শেয়ার করতে পারতাম। তবে ছাত্রীদের এসব সমস্যা সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা। কলেজের পশ্চিম পাশে
এই প্রাচীর ঘিরে পিছনে বিল্ডিং এর পাশ দিয়ে কতগুলো বাগান আছে, ওই এলাকায় একটা দুইটা টয়লেট করে দেওয়া আর কিছু বসার জন্য যদি বেঞ্চ তৈরি করে দিই, দীর্ঘক্ষণ গাছের নিচে পড়ালেখা করতে পারবে। মেয়েদের একটা ডে কেয়ার আমরা করার জন্য আপাতত জুলজি বিভাগে এটা পরিচালিত হচ্ছে। এটাকে নতুন বিল্ডিং যে তৈরি হয়েছে সেখানে একটা রুম দিয়ে তাদের একটা ডে কেয়ারের ব্যবস্থা করা হবে। অন্যদিকে সংকট নিরসনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী কাউন্সিলর থাকা জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। শারীরিক মানসিক সব পরিবর্তন আসছে, কিন্তু এই স্কুল গোয়িং বাচ্চাদের এই সময়ই তাদের কাউন্সিলিং এর দরকার। আসলে নারী জনগোষ্ঠীকে সমাজ উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে সুস্থ ও নিরাপদ নারীবান্ধব শিক্ষার পরিবেশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোল্লা জালালউদ্দিন আহমেদের পুত্রবধূ সোনিয়া রাব্বি লিপির দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে নিজ গ্রাম গাজীরহাটে তাকে দাফন করা হয়। সকালে হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে জুমার নামাজ শেষে খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে নগরীর পুলিশ লাইন ইস্ট লেন এলাকায় নিজ বাসায় চাচাতো দেবর হেদায়েতের গুলিতে নিহত হন লিপি। পরে গতকাল বিকেলে হেদায়েতকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের শ্বশুর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে বিশ্ব ডিম দিবস। সকালে বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি ও প্রাণী সম্পদ বিভাগ খুলনায় পাওয়ার হাউস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সম্মানিত বিভাগীয় কমিশনার, দিবসটি উপলক্ষে ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির সদস্যরা। এছাড়া সিলেটেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ট্রাস্ট আইন বাতিল ও চাকরি জাতীয়করণের দাবিতে বাগেরহাট ও জামালপুরে মানববন্ধন করেছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। সকালে বাগেরহাট শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন জেলার 9 উপজেলার কমিউনিটি ক্লিনিকের 211 জন স্বাস্থ্যকর্মী। এ সময় দ্রুত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে জামালপুরের স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। পরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের কাছে স্মারকলিপি জমা দেন। পঞ্চগড়ে জিঙ্ক সমৃদ্ধ ব্রিজ 62 ধান কাটা শুরু হয়েছে। সকালে আটোয়ারী উপজেলার চামেশ্বরী গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ম আশরাফ আলী। এ সময় শতাধিক কৃষক সহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি আমন মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং হারভেস্ট পাস নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় 125 বিঘা এবং আরডিআরএস নামে একটি বেসরকারি সংস্থা আরও 125 বিঘা জমিতে ব্রিজ 62 জাতের ধান আবাদ করে। ময়মনসিংহে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। পাশাপাশি চলছে পূজা মণ্ডপগুলো সাজানোর কাজ। পুলিশ সুপার জানিয়েছেন, উৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মাত্র কদিন বাকি। সনাতন ধর্মাবলম্বীরা শঙ্খ, ঢোল আর উলুধ্বনি দিয়ে বরণ করবেন তাদের আরাধ্য দেবী দুর্গাকে। সে লক্ষ্যে ময়মনসিংহে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত প্রতিমা শিল্পীরা। দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ, পাশাপাশি পূজা মণ্ডপগুলো সাজানোর কাজও চলছে। প্রতিমা শিল্পীরা জানান, নির্ধারিত সময়ের আগেই প্রতিমা তৈরির কাজ শেষ হবে। মাটির কাজ হয়ে গেছে, এখন ফাটা জোড়ানি, রং করা, সাজানি গোছানি এইসব কাজ বাকি। ফিনিশিং করতেছি, এখন কিছুদিনের মধ্যে রং করবো। সর্বশেষ যেটা চক্ষুদান, ওটা করার পরে আমাদের কাজ মূলত শেষ। পূজারীরা তাদের মনোবাসনা পূরণের প্রার্থনা করবেন তাদের দেবীর কাছে। এজন্য হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। পূজার অঞ্জলির জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো আর কি জোগাড় করতেছে। পূজাতে আমরা অনেক মজা করি, কেনাকাটা করি। দুঃখ গ্লানি ভুলে গিয়ে পূজার মধ্যে যে আনন্দে ও উচ্ছ্বাসে সবাই মিলে যখন একসাথে হই,
ওই পূজাটা হইতেছে আমাদের কাছে তাই। সুউচ্চ তোরণ, রং বেরঙের আলোর ঝলকানি আর ব্যতিক্রমী আয়োজনে এবারও ময়মনসিংহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। পূজা মণ্ডপগুলিতে রক্তদান কর্মসূচি থাকবে, বস্ত্র বিতরণ থাকবে দুস্থদের মাঝে এবং প্রসাদ বিতরণ সকল মণ্ডপেই থাকবে। এদিকে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ এবং আনন্দ উৎসব পরিবেশটা নিশ্চিত করতে পারি সেজন্য যে ব্যবস্থাপনা সেটা আমরা গ্রহণ করেছি। মণ্ডপের নিরাপত্তা ছাড়াও বিভিন্ন শপিং মল, ট্রাফিক ব্যবস্থাপনা, সাদা পোশাকের নিরাপত্তা সহ সামগ্রিকভাবে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলায় এবার 705টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে 25টি বেশি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষে ভর্তি যুদ্ধ শুরু। প্রতি আসনের বিপরীতে 14 শিক্ষার্থী। দ্বিতীয়বার সুযোগ না থাকায় স্বস্তিতে পরীক্ষার্থীরা। রাজনৈতিক মদদপুষ্ট পেশাদার খুনিরাই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, মন্তব্য ওবায়দুল কাদেরের। জাপানি নাগরিকের লাশ দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রামের সন্দ্বীপে গরুর হাটে জোড়া খুনের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিশু সহ 3 জন গ্রেপ্তার, 6টি অস্ত্র উদ্ধার। বিল সংগ্রহে পল্লী বিদ্যুৎ চালু করেছে পরীক্ষামূলক প্রিপেইড পদ্ধতি। নানা অভিযোগ গ্রাহকদের, সফলতা নিয়ে বিশেষজ্ঞদের আশঙ্কা থাকলেও আশাবাদ কর্তৃপক্ষের। এবং ইলিশের প্রয়োজন নিশ্চিত করতে নদী ও সাগরে চলছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। সমুদ্রে ভারতীয় ট্রলার প্রবেশ রোধে জোরদার কোস্টগার্ডের টহল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।